এতগুলো পুতুল নিয়ে আসছো কেন? তুমি আগে নাস্তা করবে না? বাচ্চারা কান্না করবে, বাচ্চাদের পরে খাওয়াবো। আর তোমার চুল এই অবস্থা কেন? কাকের বাসা হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, মামি ঠিক করে দিবে। তুমি আসো, বাচ্চাদের পরে পরে খাওয়াইও, আগে আসো। নাস্তা নিয়ে বসে আছি, এখন সে বাচ্চাদের আগে খাওয়াবে। এই যে তুমি নিউটেলা দিয়ে ব্রেড খাবে, আর মাম্মি হচ্ছে এগ ব্রেড খাবে। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, তুমি আসো। অনেক সময় হয়েছে বাবা, আসো আসো আসো। এটা খাবে না? আচ্ছা, মাম্মি সুন্দর করে বানিয়ে দেই। হ্যাঁ, এই যে ব্রেড ব্রেড দিয়ে তোমাকে হচ্ছে একদম বার্গারের মতো বানিয়ে দিই। এখন হচ্ছে আমি আমার মেয়ে আমরা নাস্তা করব, আমার প্রিন্সেস বেবি। আমরা একসঙ্গে মিলে মিলে নাস্তা করব, তাই না বাবা? হুম। হ্যাঁ, স্পাইডার। নাস্তা করে নিই, তারপরে খেলবো, ঠিক আছে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকালের নাস্তা দিয়েই কিন্তু আজকে ব্লগটি শুরু করেছি। ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো মা মেয়ে নাস্তা করে নিয়েছি। প্রতিদিনের মতোই বলছি, আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়ার এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো, যদি ইচ্ছে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। যারা অলরেডি আমার সঙ্গে আছো সাবস্ক্রাইব করে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা মেয়ে তো নাস্তা করে নিয়েছি। এই তো কাপড় ছিল, শুকনা কাপড়, ওইগুলা হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনি চলে আসবে, আবার কাপড় টাপড় ধুবে, বারান্দায় নাড়বে, তাই আমি গুছিয়ে নিচ্ছিলাম শুকনা কাপড়গুলো। ডাকাত এবং ডাকাতির ভয়ে এই ঢাকা শহরে থাকা কিন্তু বেশ মুশকিল হয়ে যাচ্ছে। প্রতিটা রাতে কিন্তু আতঙ্কে কাটছে আমাদের। গত কয়েকদিন ধরে বিশেষ করে ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু একযোগে ডাকাতি হচ্ছে। এটা কিন্তু মোটেই কাকতালীয় বিষয় নয়, কারণ একযোগে ডাকাতি হওয়ার কিন্তু কথাই নেই। আমি এই শহরে আছি 2010 সাল থেকে, তারপর থেকে কিন্তু কখনোই এরকম শুনিনি, বাট এই প্রথমবার কিন্তু শুনছি। আতঙ্কে একদমই ঘুমাতে পারছি না। তবে আমি বলবো ঢাকা শহরে অন্যান্য জায়গার তুলনায় আমাদের পুরান ঢাকার লালবাগটা কিন্তু বেশ সুরক্ষিতই আছে। যদিও লালবাগের মানুষ বা পুরান ঢাকার মানুষ কিন্তু খুব রাত করেই ঘুমায়। তো ইদানিং হচ্ছে আমাদেরও কিন্তু সেই অভ্যাস হয়ে গিয়েছে, একদম দেখা যায় ভোর রাতে ঘুমানো হয়। এই আতঙ্ক মানে ঘুমাতেই পারি না ডাকাতের ভয়ে বা আতঙ্কে, যেটাই বলো না কেন। কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তো ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। মোটামুটি হচ্ছে সব কাপড়ই গুছানোই থাকে, এখন আর এলোমেলো করে রাখি না। তো রেগুলার কাপড়গুলো আমি এই ড্রয়ারের মধ্যেই রাখি, যেগুলো ইউজ করে কাপড় প্রতিদিন পরা হয়। স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি, তবে ভেবেছিলাম হয়তো বা আমাদের দেশটা সত্যি বুঝি স্বাধীন হলো আরেকবার। কিন্তু এখন যেই রকম অবস্থা চলছে, তাতে তো মনে হচ্ছে স্বাধীনতা মানে রক্ষা করাই কঠিন হয়ে যাবে। আমরা হয়তো কেউ এরকম স্বাধীনতা আশা করিনি, তবে কিছু মানুষ কিন্তু আমাদের আশেপাশে সুযোগ সন্ধানী থাকবেই। তারা শুধু সুযোগের অপেক্ষা করে কখন তাদের আসল মুখোশটা দেখাবে। আই হোপ আমরা খুব দ্রুত এই সমস্যা থেকে সবাই পরিত্রাণ পাবো। মোটামুটি কাপড় টাপড় গুছিয়ে আমি কিন্তু পাশের রুমটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো দেখা যায় কি প্রতিদিন কিন্তু একই রকমভাবে গোছানো হয়। খাবার দাবার শেষ করে, সকালে নাস্তা করে বাসাটাকে একদম প্রপার গুছিয়ে রাখি আমি। যেদিন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসতে দেরি করে, তো ওই দিন মোটামুটি আমি সব কাজ করে ফেলি, ওনার জন্য আর ওয়েট করি না, কারণ না হয় রান্নাবান্না করতে লেট হয়ে যায়। আজও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। আমি মোটামুটি এই রুমটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার এই পাশে যে ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে আমার বেবির, ওটাকে একটু গুছিয়ে দেব। আর হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিব। আমার সবচেয়ে বেশি প্যারা লাগে মানে প্রতিদিন আমার ফার্নিচার মুছতে হয়, কারণ মালয়েশিয়ান কাঠের ফার্নিচারগুলো কিন্তু তোমরা যারা ইউজ করো সবাই জানো, এগুলো প্রতিদিন না ক্লিন করে কিন্তু ময়লা জমে যায় একদম। তো দেখা যায় প্রতিদিন একবার দুইবার ক্লিন করা হয়, তবুও এত ময়লা জমে যায়, মনে হয় কত মাস ধরে পরিষ্কার করি না। আর বিশেষ করে এই ফার্নিচারগুলো আমার বেশ ভালো লাগে ইউজ করতে, এটার জন্যই কিন্তু বেসিক্যালি কেনা। তবে ইদানিং ক্লিন করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি, কারণ একদিন যদি ক্লিন না করি মনে হয় হাত দিয়ে মানে দাগ কাটা যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। দেশের সাময়িক সমস্যার জন্য বেশ কিছুদিন ধরেই কিন্তু ইউটিউবে রেগুলার হতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, বা মাঝে দেখা যায় নেট বন্ধ ছিল। আমার না, শুধু আমাদের প্রত্যেকেরই কিন্তু একই রকম সমস্যা ফেস করতে হয়েছে। আই হোপ এখন থেকে আর এই সমস্যাগুলো হবে না, সবার ভিডিওই একটু দেখার চেষ্টা করব, রেগুলার হব। তো যাই হোক, এটার জন্যই কিন্তু এই তো ভিডিওটা আপলোড করছি। আর বেসিক্যালি হচ্ছে
মন মানসিকতাই ভালো থাকে না, দেখা যায় একটা সমস্যা থেকে আমরা মানে কাটিয়ে উঠতে না উঠতে আরেকটা সমস্যা কিন্তু হাজির হয়ে যায়। এই তো 2 দিন আগেও কিন্তু আমাদের মনে কত আনন্দ ছিল, আমরা স্বাধীন হয়েছি, বাট এখন দেশে যে পরিস্থিতি হচ্ছে এটাতে কিন্তু মনে হচ্ছে স্বাধীনতা রক্ষা করাই কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, আমাদের রাষ্ট্রের দায়ভার যারা নিয়েছে, যে সকল উপদেষ্টা আছেন সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন, আমাদের দেশে ভালো কিছুই হবে। আমরা বাংলাদেশের মানে মানুষ যারা আছি তারা নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় কিন্তু আছি। ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের ভবিষ্যতে হয়তো ভালো হবে, পড়াশোনার মান একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে ভালোই হবে, কারণ এই গত কয়েক বছরে পড়াশোনার মান যে পরিমাণ খারাপ হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। আমি তো খুব টেনশনে থাকি আমার বেবিকে কি করে পড়াশোনা করাবো, কোন স্কুলে ভর্তি করব, কোথায় কি করব। এটার মানে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এই সমস্যাগুলো হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে টেনশনে থাকি আমরা। তবে যাই হোক, ভালো কিছুই হবে ইনশাল্লাহ আগামীতে। আমি মোটামুটি অফ ক্যামেরায় কিন্তু গুছিয়ে নিয়েছি, তো ঘরটা ভালো করে এখন হচ্ছে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, চারপাশটা যেই পরিমাণ ময়লা হয়েছে। আর বিশেষ করে আমার যেহেতু মোজাইক করা বাসা, পুরানো বাসা অনেক, তো এই বাসাটা ক্লিন করলেও না ওইরকম ক্লিন দেখা যায় না, মনে হয় ময়লাই আছে। তো ভাড়া বাসা কিন্তু সব মিলিয়ে আসলে পাওয়া যায় না, তবে এই বাসাটা কিন্তু প্রচুর আলো বাতাস, সেই জন্যই ভালো লাগে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা মানে কারেন্ট পানি তো একদমই যায় না। গ্যাসের সমস্যা কিন্তু ঢাকা শহরে সবারই হয়, সেটা বলে লাভ নেই। তবে অনেক বেশি আলো বাতাস পাই, এটা নিয়ে ভালো লাগে। বাড়িওয়ালার কোনো ঝামেলা নেই, চিল্লাচিল্লি করার কোনো মানে একদমই ওনারা হচ্ছে খারাপ ব্যবহার করে না ভাড়াটিয়াদের সাথে। আগেও অন্য অন্য বাসায় থেকেছি, অনেক রকম অভিজ্ঞতা আছে, বাট এটা কিন্তু একদম নিজের বাসার মতোই থাকা যায়। তো সব কিছু মিলিয়ে, আর যেহেতু আমরা 3জন মানুষ, বেসিক্যালি 2জনেই থাকা হয়, আমি আর আমার বাচ্চা, আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় বাইরেই থাকে, তো খুব একটা প্রবলেম হয় না। দুপুরবেলা একটু পেয়ারা ভর্তা খেতে মন চাইলো, পেয়ারা ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু পেয়ারা ভর্তা কেন না খেয়ে নেই। তো এইসব জিনিসগুলো না একা খেতে ভালো লাগে না, তো কাসুন্দ দিয়ে ভাবলাম একটু বানাই। কাসুন্দ দিয়ে কিন্তু আমার পেয়ারা ভর্তা খেতে ভালোই লাগে। আর এই কাসুন্দিটা হচ্ছে কিনে আনা বাজার থেকে। নর্মালি হচ্ছে কাসুন্দি দিয়ে আম পেয়ারা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো বেসিক্যালি আমার বেবি তো আর খাবে না, আমি একাই খাবো। আর এখানে কিন্তু একটা পেয়ারা কেটেছি, দেখলাম অনেকগুলো হয়ে গিয়েছে, তো কাসুন্দি ঢেলে দিয়েছি। আর মনে হলো অর্ধেকটা রেখে দিলেই ভালো হতো, কারণ এতগুলো পেয়ারা আমি কি করে একা খাবো। আর আমার পাশে কোনো প্রতিবেশীও নেই যে তার সঙ্গে শেয়ার করে খাবো। আমাদের বাসাটা 2 ইউনিটের আমরা থাকি, আর পাশে হচ্ছে বাড়িওয়ালার বোন থাকে। তো উনি যেহেতু অনেক বয়স্ক আর বেশিরভাগ সময় নিচেই থাকে, মানে বাইরেই থাকে, বাসায় খুব একটা থাকে না। মানে হচ্ছে ওনার বোন টোন আছে আশেপাশে, ওদের সঙ্গেই থাকা হয়, মেয়ের বাসা আছে, তো কখন উনি বাসায় আসে আর কখন বের হয় আসলে ওনাকে খুঁজেই পাওয়া যায় না খুব একটা। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমি তো একাই, সো আমার একাই খেতে হয়, কিছু করার নেই। অনেকগুলো ভর্তা হয়েছে, তো ভাবছিলাম কি করব, আমার হাজব্যান্ড থাকলে ভালো হতো, দুজন গল্প করতে করতে শেষ করতে পারতাম। তো কিছুটা খাবো আর অর্ধেকটা রেখে দিব, পুরোটা খেলে কিন্তু দুপুরে একদম ভাত খেতে পারবো না, পেট ভরে যাবার। এতগুলো পেয়ারা একসঙ্গে খাওয়াও যায় না, বেশি পেয়ারা আমি খেতেও পারি না, আমার কেন যেন পেটে ব্যথা হয় বেশি পেয়ারা খেলে। তো এই তো মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে খাচ্ছিলাম, তাই একটা টুথপিক নিয়েছি, যে হাত দিয়ে না খাই টুথপিক দিয়ে খাই। অর্ধেকটার বেশি কিন্তু রয়ে গিয়েছিল, আমি সবগুলা খেতে পারিনি। তারপরে তো রান্না বান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ আমার আব্বু আসছিল হঠাৎ করে, আর আমার মেয়েও চাচ্ছিল একটু পোলাও বা যাতে রান্না করি, তো ভাবলাম একটু বেশি করেই করি যাতে সবার হয়ে যায়। তো অফ ক্যামেরায় করে নিয়েছি আজকে রান্না বান্না, আর দেখাইনি, প্রতিদিন একই রকম ভিডিও আপলোড করতে ভালো লাগে না, হয়তো আমার আপু এবং ভাইয়ারা বোরিং হয়ে যাও, তাই আর দেখাইনি। অফ ক্যামেরায় কিন্তু পোলাওটা করে নিয়েছি, আর বেরেস্তা দিলে কিন্তু পোলাওটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় এটা স্বাদ বেড়ে যায়। ইদানিং আমার প্রিন্সেস বেবি খুবই পোলাও খেতে পছন্দ করে, যদিও ও একদমই সামান্য খায়, বাট ওর খেতে ভালো লাগে, তাই আর কি মাঝে মধ্যে রান্না করা হয় ওর জন্য। তো ভাবলাম আব্বু যখন আছে একটু বেশি করেই বানাই, আমাদেরও হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পোলাওয়ের সঙ্গে মুরগির মাংস রান্না করেছিলাম। আমার বেবি যেহেতু একটু অ্যালার্জি প্রবলেম আছে, তাই কিছুদিন ধরে গরু মাংস টপ রেখেছি। তো যেহেতু সবাই গল্প করছে, খেতে একটু লেট হবে, তাই আর আমি মানে বাড়িনি। এখন হচ্ছে এটাকে ঢেলে নিব, খাওয়ার জন্য পরিবেশন করার জন্য আলাদা পাত্রে নিয়ে নিব। এটার মধ্যে রান্না করেছিলাম যে পাতিলে, ওই পাতিলে রয়েছে। দেন আমি লাউ ভাজি করেছিলাম, আর হচ্ছে বাদাম ভর্তা ছিল, আর ছিল ডাল। তো এগুলাই ছিল আপাতত। বিকালে আমার হাজব্যান্ড আমার বেবির জন্য নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে, ও ডোনাট খেতে চেয়েছিল, তাই ওর জন্য কিছু চকলেটস, তারপরে ডোনাট, তারপরে স্লাইস কেক, পেস্ট্রি, কাপ কেক এগুলো নিয়ে আসছে। তো মোটামুটি কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড আমার বেবিকে সামলাচ্ছে, আমি একটু বাইরে বেরোয়েছি, কারণ আমার টুকটাক কিছু কেনাকাটা আছে, বাসায় পরার জন্য 2-1টা গজ কাপড় কিনবো, আর বেসিক্যালি একটা বালতি দরকার, একটা বল দরকার, কারণ আমি বলেই কিন্তু কাপড় ধুয়ে কমফোর্টেবল। তো আমার 2টা বলে কিন্তু ভেঙে গিয়েছে, তাই আর কি খুব দরকার ছিল এটা। আর আমাদের দেশের বীরেরা দেখো কত সুন্দর করে ট্রাফিক মেনটেন করতেছে, সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানে কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। তো যেহেতু একা আসছি আর ভিডিও করবো না, বাসা যেয়ে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করেছি। অলরেডি কিন্তু আমি বাসায় চলে আসছি।
কারণ আস্তে আস্তে কিন্তু আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। নর্মালি হয় কি এসির মধ্যে থেকে বের হলে কিন্তু এমনিই গরম লাগে। তারপরে বাইরে গেলে প্রচণ্ড রকম ঘেমে গিয়েছিলাম। চুলটা ভেজা ছিল, ভেজা চুলেই বেঁধে গিয়েছিলাম। সব মিলিয়ে প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর এই তো আমার বলার বালতি নিয়ে আসছি। তো বালতিটা এ নিয়ে মনে হলো আমার যেহেতু এক্সট্রা বালতি আছেই মানে ব্যবহার করার জন্য, আপাতত এটাকে অন্য কাজে লাগাই। কারণ অনেকগুলো বাদাম আছে, বাদামগুলোকে এটার মধ্যে রেখে দেই। তো নর্মালি বাদামটা একটু বেশিই খাওয়া হয় আমাদের, তাই একসঙ্গে আমার হাজব্যান্ড 15 কেজি বাদাম নিয়ে আসছে। তো দেখা যায় কি ছিল না, তো 15 কেজি বাদাম কিন্তু অনেকগুলো বাদাম হয়ে যায়। তো এটাই ভাবলাম যে আপাতত বাদাম রাখবো। আর এই শাড়িটা কিন্তু আমি খাগড়াছড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এটার সঙ্গে ব্লাউজ পিস আছে, বাট আমি ব্লাউজ পিসটা কাটবো না, কারণ কাটলে হয় কি আমি যেহেতু লম্বা মানুষ শাড়িটা ছোট হয়ে যায়। তাই এটাকে নিয়ে গিয়েছিলাম এটার সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ পিস আনার জন্য। আর আমি বাসায় বানিয়ে নিব। তো সেম কালারই হচ্ছে আমি তো ব্লাউজের কাপড় নিয়ে আসছি। জানি না ক্যামেরা একটু মানে লাইট লাগছে, বাট এটা কিন্তু একদম শাড়ির মতো সেম কালারই আছে। আর লেস নিয়ে আসছি, ব্লাউজটা লেস দিয়ে বানাবো হোয়াইট কালার। তবে শাড়ির মধ্যে ব্ল্যাক যেহেতু কলকা ছিল, ব্ল্যাক কালার ব্লাউজ বানাতে পারতাম, কিন্তু মনে হলো কন্ট্রাস্ট করলে যেন বেশি ভালো লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে। আর এটা হচ্ছে একটা গজ কাপড়, মানে বাসায় পরার জন্য নিয়ে আসছি বানানোর জন্য। তো ইদানিং হচ্ছে আমার একটা ড্রেসের সালোয়ার আমি পরে একদম নষ্ট করে ফেলেছি। মানে পরে নষ্ট করে ফেলেছি বলতে রাফ ইউজ করে ফেলেছি 3 পিসের সালোয়ার। তো একটা পর্যায়ে মনে হলো এটাকে এখন আর বাইরে পরার উপযুক্ত নেই, কারণ অনেক দিন পরেছি। তাই এই জন্য একটা কালো কাপড় নিয়ে আসছি ওই 3 পিসের জন্য সালোয়ার বানাতে। সঙ্গে কিন্তু সেলাই করার জন্য সুতাও ম্যাচিং করে নিয়ে আসছি, কালো সুতা বাসাই আছে, আর 2টা ম্যাচিং করে নিয়ে আসছি। তো এই তো টুকটাক কেনাকাটা ছিল। তো আমি কিন্তু ডাইনিংয়েই তোমাদের দেখানো শুরু করে দিয়েছি। আর কিভাবে বানাই লেস দিয়ে ব্লাউজটা সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যখন বানাবো। একবার মনে হয়েছিল কালো কালার লেস আনি, তবে মনে হলো কালোর থেকে সাদাটাই বেশি ভালো লাগবে, কারণ শাড়িতে কালো আছে সাদাও আছে, তবে সাদাটাই কিন্তু বেশি স্মার্ট লাগে দেখতে কালোর থেকে। আমার আবার কেন যেন মনে হলো সাদা লেসটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো আই হোপ ভালো লাগবে, যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, যখন পরবো তখনও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আপাতত এগুলো সাইড করে রাখি, দেন টুকটাক কিছু কেনাকাটাও করেছি। আর এটা হচ্ছে একটা হুইল পাউডার, নর্মালি হচ্ছে আমি সার্ফ এক্সেল ইউজ করি। তো দেখা যায় বেসিন টেসিন তারপর সিঙ্ক ক্লিন করতে হচ্ছে হুইল পাউডার লাগে, এটার জন্য এই গড়িটা আনা। আর এদিকে হচ্ছে আমার দারচিনি প্যাকেটটা আমি একদমই খুঁজে পাচ্ছি না, তাই হচ্ছে আমি খোলা 20 টাকা দারচিনি নিয়ে আসছি, যে ওটা পরে খুঁজে নিব। আর আমার বেবির জন্য টুকটাক খাবার ছিল, ওর জন্য কিছু ক্লিপসও কিনেছি। ও তো সেগুলো নিয়ে বসে পড়েছে দেখার জন্য কি কি কিনে এনেছি ওর জন্য, সব খুলতেছে এক এক করে। তো আমার বেবিটা তো খুশি হয়ে গিয়েছে, ভীষণ এক্সাইটেড। আমি বললাম তুমি একটু সুন্দর করে বসে দেখাও, কিন্তু তার কিন্তু সুন্দর করে বসার একদমই সময় নেই। মানে খুশিতে একাকার হয়ে গিয়েছি। তো অনেকগুলো ক্লিপস কিনেছি, কারণ ঈদের পরে কিন্তু আমার বেবিকে ক্লিপ কিনে দেওয়া হয়নি। আর এই ছোটো ছোটো ক্লিপগুলো না একদমই থাকে না, হারিয়ে যায়। মানে মোটামুটি কতবার যে কিনেছি, কতগুলা কিনেছি সেটার হিসাব নেই, বাট একটাও কিন্তু খুঁজে পাচ্ছি না। আর আমার প্রিন্সেস বেবির চুলগুলো কিন্তু একটু বড় হয়েছে, তাই কিছু তুলি ব্যান্ডও এনেছি, কারণ 2টা করে ছুটি করে দিলে বেশ ভালো লাগে বাচ্চাদের, এটার জন্যই কেনা। আর কিছু ছোট ছোট ক্লিপসও কিনেছি, যেহেতু চুলগুলো সামনে চলে আসে সেটাকে কাভার করার জন্য। কিছু লিচুও ছিল। আমার বেবি তো সব দেখছিল কি কি কিনেছি, সে তো ভীষণ এক্সাইটেড, মাম্মি এত গিফট এনেছে আমার জন্য, আমাকে অনেকবার থ্যাংক ইউ বলেছে। তো এদিকে সন্ধ্যা নাস্তা খেয়ে কিন্তু আমি আমার কাজে লেগে গিয়েছি, কারণ আমি নর্মালি হচ্ছে যেভাবে সেলাই করার জন্য কাপড় কাটি আমার একটা খাতার মধ্যে সব লেখা থাকে, বাট সেই পেজটা কেন যেন খুঁজে পাচ্ছি না। মনে হয় আমার বেবি ছিঁড়ে ফেলেছে, বা আমিও ছিঁড়ে ফেলেছি কিনা আমি জানি না আসলে কোথায় গেছে, বাট টোটাল মানে খাতার মধ্যে ওই পেজগুলাই নেই। তো এই জন্য হচ্ছে নতুন করে আবার লিখে রাখছি। নর্মালি যেহেতু আমার 42 বডি, তো ওই অনুযায়ী কিন্তু আমি সেলাই করার জন্য কাপড় কাটে লেখা থাকলে হয় কি ঝটপট করে বানানো যায়। সবসময় আবার জামা থেকে মাপ নিতে হয়, মাপ দেওয়া, এটা কেন যেন আমার ঝামেলার মনে হয়। তাই আমার মেজারমেন্ট মতো আমি একটা খাতায় আগে লিখে রাখি। তো আমি লিখে রাখছিলাম, মোটামুটি আমি তো একটা মাপ হয়ে গিয়েছি, আমি কিভাবে কাপড় কাটি ওটাই জাস্ট তুলে রাখছিলাম। তো এই তো দেখা যায় কি সালোয়ারের মাপ, তারপর হচ্ছে কামিজের মাপ সবই কিন্তু আমি মানে উঠিয়ে রাখি, যে পরবর্তীতে যেন আমার বুঝতে সমস্যা না হয়, টুকটাক করে লিখে রেখেছি। আর এদিকে আমার বেবি যে পরিমাণ খাট নড়া ছিল আমি কিন্তু একদমই লিখতে পারিনি। দেখো আমার বেবি একটা বুট বানিয়েছে, তার মানে সেই কাজগুলো করেছে খাতায়, তার মধ্যে লেখা দেখলাম আর কি। অনেক পেজে সেই রকম বুট বানিয়ে রেখেছে। যাই হোক, এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, বাবা মেয়ে কিন্তু খেলতেছে। তো আমি আসছিলাম ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য। তো তাদের নাকি একদমই সময় নেই আমাকে সময় দেওয়ার মতো, তারা এখন অনেক ব্যস্ত আছে খেলাধুলা নিয়ে। তো ভিডিও শেষ পর্যায়ে যদি কেউ থেকে থাকো তোমাদেরকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমার যে সকল আপু এবং ভাইয়ার এই মুহূর্তে আছো, প্লিজ যদি মনে চায় একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছে, যদি ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও।
মোটামুটি দুপুরে মানে যা রান্না করেছিলাম সেগুলোই কিন্তু খাওয়ার জন্য সবই আছে, এক্সট্রা করে রাতে খাবারের জন্য আর কিছু করিনি। তো সব কিছু গুছিয়ে খাবো, বাট তাদের কিন্তু খেলা একদমই শেষ হচ্ছিল না, আমাকে কিন্তু দাঁড় করিয়ে রাখছে। তো আমি ভাবলাম কেন না এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করে রাখি, বাবা মেয়ে খেলছে। আর আমার বেবি তো সারাদিন আমার সঙ্গে থাকে, ওর বাবা যখন আসে খুব মন খারাপ করে, কেন আমার সঙ্গে বল খেলছো না, কেন সময় দাও না, যখন ওর বাবা ব্যস্ত থাকে। তাই চেষ্টা করে প্রতিদিন ওকে একটু সময় দেওয়ার জন্য। আর ইদানিং কিন্তু খুব একটা বাবুকে নিয়ে বাইরেও যাই না, কারণ দেশের যেই পরিস্থিতি। গত সপ্তাহে কিন্তু গিয়েছিলাম আমাদের ক্যাম্পাসে, তো ও কিন্তু একদমই মজা পায়নি, কারণ তার ইচ্ছা আছে সে পার্কে যাবে, সে সুন্দর সুন্দর রাইডে উঠবে, ঘুরবে। তো দেখা যাক, সবকিছু ঠিক হলে নিয়ে যাব বেরিসুন কোথায় ওকে ঘুরতে। তো আমাকে বলতেছিল, মাম্মি আমি কিন্তু গোল দিচ্ছি, তুমি হাতে তালি দিও। তো আমি হাসছিলাম আর একটু ভিডিও নিয়েছিলাম যে ঠিক আছে তুমি দিতে থাকো, আমি হাতে তালি দিচ্ছি। কিছু কিছু সুন্দর মুহূর্ত কিন্তু জীবনে একবারই আসে, হয়তো বা এই মুহূর্তগুলো বাবা মেয়ের আর কখনোই আসবে না, এর থেকে ভালো সময় আসবে বা এর থেকে খারাপ সময় যাবে, বাট এই মুহূর্তগুলো কিন্তু আসবে না। তো আমি একটু দু চোখ করে দেখছিলাম তাদের এই সুন্দর মুহূর্তগুলা, তাদের এই সখ্যতা, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। তো তাদের এই খেলাধুলা কখন শেষ হবে আর কখন আমি গোয়ারটা গুছাবো জানি না। তো ওয়েট করছি, রাতের খাবার দাবার খাবো। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। তোমাদের সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই সাবধানে থেকো, বাচ্চাদের দিকে খেয়াল রেখো, আর আমার ছোট্ট প্রিন্সেসের জন্য সবাই দোয়া করো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।